নমস্কার, কেমন আছেন সবাই? যখনই আমি এরকম ধরনের ব্লগ করতে বসি, আপনারা জানেন রঘু মামা কি ব্লগ নিয়ে এসছে। নিশ্চয়ই এমন কিছু ব্লগ যেগুলো এরকমভাবে বসে আমি করি। তো এতদিন আমি যাকে আমি ভীষণ কি বলবো ভালোবাসা দিয়ে এসেছি, ভীষণ আগে বলিনি, রঘু মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকে অনেকেই আছেন আমার প্রত্যেকটি ব্লগকে ভীষণ ভালোবাসা দিয়েছেন। বলাই বাহুল্য, আমি যখন এরকম ধরনের কোনো ব্লগ করতে গেছি আপনাদের কাছ থেকে ভালোবাসার অভাব কখনো হয়নি। আর বলতে পারেন তার থেকে ইন্সপায়ার হয়ে আবার নতুন করে ব্লগ করতে এসেছি। যাকে নিয়ে আমি ব্লগ করেছিলাম প্রবাসে ঘরকন্যার মহুয়াকে নিয়ে, মহুয়ার ভেরি রিসেন্ট একটি ভিডিও দেখলাম। আপনারা তো কেউ কেউ বলবেন, ব্যাস এতদিন যাকে ভালো বলছিলে তার ভিডিও দেখেই তুমি আবার আরেকটা ভিডিও করতে চলে এলে। না, কি বলুন তো, আমরা যাকে ভীষণ ভালোবাসি, সত্যি তো আমি ওর একটা ভ্লগও মিস করি না, একটা কিচ্ছু মিস করি না। বলতে পারেন আমার এই ব্লগিং করতে আসা কতটা ওকে দেখি ভালো লাগে। এক একজনের কি বলবো কাজ ভালো লাগে। তো আমার মহুয়ার ব্লগ দেখতে বা ওর মহুয়ার ব্লগগুলো আমার খুব ভালো লাগে। আর আমি ওকে যতটা চিনেছি, যতটা জেনেছি, ততটা যেটুকু জেনেছি তাতে মনে হয়েছে যে ও ভীষণ স্বাবলম্বী একটি মেয়ে। এবং যেহেতু এত বছর হাজব্যান্ডের সাথে বাইরে বাইরে থাকছে, সেখানে ও অনেকটাই একা সাবলীল। কিন্তু সেদিনকে ব্লগটি দেখে আমার কেন কি জানি একটু অস্বস্তি লাগছিল। অস্বস্তি লাগলে ইন দ্য সেন্স কোনো দৃষ্টিকটু কিছুর কথা বলিনি। দৃষ্টিকটু হয়তো ওর হাজব্যান্ড মানিক বাবুর লাগছিল, হয়তো বারবার করে বলছিল ঠিক আছে ঠিক আছে, খুব অস্বস্তির মধ্যে পড়েছিল। ওখানে অনেক কমেন্ট আমি দেখলাম যে অনেক নেগেটিভ কমেন্ট হয়েছে। তারা বলছে যে তোমার কাছ থেকে এরকম ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে যে কিনা ভীষণই মানে কি বলবো স্মার্ট একটি মেয়ে, যে এত বছর বাইরে থাকছে তার হাজব্যান্ডের সাথে। এবং আমরা জানি দেশের বাইরে আমরা যখন এত বছর থাকতে শুরু করি তখন কোথাও আমরা সেই লাইফস্টাইলের সঙ্গে অনেক হ্যাবিচুয়েট হয়ে যাই। আর এটা তো ঠিক, একটা মানুষ জব করে, সে তো জবের সূত্রে তাকে বাইরে যেতে হতেই পারে। আর তার জবটা যেহেতু ট্রান্সফারেবল জব, তাকে বাইরে আসতে হয়েছে এবং তাকে কখনো আবার অন্য কোথাও যেতে হতে পারে, এটা তো জানা কথাই, এটা সেও জানে। আর এমন না তার বাচ্চারা খুব ছোট, যাদের হ্যান্ডফিট করাতে হয়, যাদের প্রত্যেক মুহূর্তে কোনো কিছু একটা বিপদ হলে দুজনকে নিয়ে বিপদে পড়তে হবে, এমনটাও নয়। মেয়ে বড় হয়ে গেছে ওরা। আর সবথেকে বড় কথা, বাইরের দেশের বাচ্চারা আমাদের দেশের বাচ্চাদের থেকে অনেক অ্যাডভান্সড। ওদের ছোটোবেলা থেকেই অনেক কিছু কাজকর্ম বাড়ির শিখিয়ে দেওয়া হয় যাতে ওরা নিজেদের কাজটা নিজে করতে পারে। তো সেখানে মহুয়ার বাবারে ওরে বাবা কি বলছো, মানে এগুলো খুব অবাক করেছে আমাকে। সত্যি কথা বলতে আমাদের দেশে, আমি আমাদের দেশের কথা বাদ দিয়ে আমি আমাকে দিয়ে বলছি, আমি খুবই একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম এবং আমি মফস্বলের একটি মেয়ে, খড়দায় থাকতাম। আমার বিয়ে হয়েছে তথাকথিত দমদম, মানে দমদমটা টাউনই বলা চলে, আমি নিয়ার এয়ারপোর্ট থাকি। যখন আমার প্রথম বিয়ে হয় আমার 18 বছর বয়স। আমি মানে পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়েছে। বিয়ের পর আমার লাইফের ওপর দিয়ে যা ঝড় গেছে, আমার মধ্যে দিয়ে যা ঝড় গেছে, জাস্ট কান্ট ইমাজিন যে আমি ওই একটা মেয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। যে মেয়েটা কিনা কিচ্ছু জানতো না বাইরের জগৎ সম্পর্কে, কারণ তার মধ্যে কখনো এই চেতনাই দেওয়া হয়নি যে সে বড় হয়ে চাকরি করবে, বড় হয়ে দুটো জায়গা একসাথে ব্যালেন্স করে চলবে, বাইরে ঘর দুটোকে। কখনো তাকে এইসব চিন্তাভাবনা তাকে দেওয়াই হয়নি, তার মাথার কোথাও চিন্তাভাবনা ছিলই না। কিন্তু তার পরিবেশ, তার পরিস্থিতি, তার জীবন তাকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করেছে যে তাকে সব কিছু করতে হয়েছে, সব কিছু একা হাতে। ইভেন আমার মেয়ে যখন মাধ্যমিক দিচ্ছিল, তার আগেও ছোটোবেলা আমার হাজব্যান্ড অনেক বাইরে থেকেছে, বাইরে মানে এমনও গেছে যে 1 সপ্তাহ নাম করে 3 মাস পরে বাড়িতে এসেছে। তখন তো ফোনের এত ব্যবস্থা ছিল না। আমি আমার মেয়ে তখন 1 বছরের বয়স নেই, শ্বশুর শাশুড়ি ছিলেন কিন্তু ছিলেনই, তারা কোনো কাজে আমার আসেননি কখনো, বিশেষ করে আমার যখন ক্রাইসিস। শুধু শ্বশুর শাশুড়িকে কেন বলবো, আমি
আমার নিজের মানে আমার বাবা মাকেও সেভাবে আমার ক্রাইসিসে আমার কাছে কখনো পাইনি। পুরো যুদ্ধটা আমাকে একাই লড়তে হয়েছে সব সময়। বিশ্বাস করুন প্রথম খুব কান্না পেয়েছি, কিন্তু কখনো কাউকে বলতে মানে এটা বলতে পারিনি যে কি করে করব, আমি কি করে পারবো। একটা ছোট ঘটনা বলি আপনাকে। আমি কলকাতায় একটি জব করতাম, ছোটোখাটো একটি জব, আমার এক জামাইবাবুরই ফার্মে জব করতাম। তো আমি কলকাতার কোনো রাস্তাঘাট কিচ্ছু চিনতাম না। বিশ্বাস করুন আমি কখনো, আমার বাবা মা আমাকে কোনোদিন একা কোথাও বাইরে বেরোতেই দেয়নি। তো বিয়ের পর শ্বশুরবাড়ি থেকেও কোথাও বেরোতে দেওয়া হতো না, আমি কোথাও যাইনি কখনো। প্রথম যখন আমি চাকরি করতে গেছি, আমার মনের মধ্যে নানা রকমের ভয়, বিভিন্ন রকমের ভয়, কাউকে বিশ্বাস করতে পারছি না। সত্যি তো দিনকাল তো ভালো না, তবু তো এখনকার থেকে আগেকার দিনকাল তবু একরকম, কিন্তু এখনকার দিনকাল তো আরোই খারাপ। তাহলেও আমাদেরকে বেরোতে হবে, কাজ করতে হবে। আমাকে আমার জামাইবাবু একটি কাগজ দিয়ে বললো এই অফিসে তোমাকে যেতে হবে, গিয়ে এই পেপারটা তোমাকে ওখান থেকে কালেক্ট করে আনতে হবে। আমি না অ্যাড্রেসটা দেখে আমি তো চিনি না জায়গাটা। তো আমাকে তখন আমার জামাইবাবু বললেন যে দেখো তোমাকে তো কাজ করতে হলে জায়গা চিনতে হবে, তোমাকে যদি জায়গা তুমি চিনতে না পারো তুমি কাজটা করবে কি করে। বিশ্বাস করবেন না, সেদিনকে আমাকে ভগবান যেটা শিখিয়েছিল, তখন ওয়েদারটা ছিল ওই এপ্রিল মে জুন এরকম, তখন মানে বিকেলবেলা হলে ঝড় বৃষ্টির দিন, আর কলকাতার মতো জায়গায় পুরো হাঁটু জল জমে গেছে। আমার মনে আছে আই থিঙ্ক লিন স্ট্রিট ওদিকে কোথাও আমি গেছিলাম। আমি ওই পেপারটা নিয়ে সবাইকে পাগলের মতো জিজ্ঞেস করতে করতে দীর্ঘ 1.5-2 ঘন্টায় সেই খুঁজে সেই জায়গায় গেছি, এবং ফেরার পথে যা বৃষ্টির মধ্যে পুরো ভিজে যখন ফিরেছিল তখন আমি কাঁদছি রীতিমতন, মানে আমি ভগবান আমাকে তুমি কোথায় ফেললে এনে। সেই জায়গা থেকে আপনি আজকে আমাকে যেখানেই ছেড়ে দেবেন না কেন আমি সেখান থেকে হেঁটে চলে আসবো। আমার কোনো সুবিধাও ছিল না, না ছিল গাড়ি, না ছিল আর্থিক সুবিধা, না ছিল মানুষ। সেইখান থেকে দাঁড়িয়ে আমি কোনোদিন কাউকে না বলতে পারিনি। আমি বলতে পারিনি যে আমি এটা কী করে করব, আর না বললেও সে আমার না শুনবে না, সেই শোনার লোকও কেউ ছিল না। মৌহাতে তবু হাজব্যান্ড আছে, ভীষণই ভালো মানিকবাবু আছেন, উনি শুনবেন, জানবেন। আর যেখানে সত্যি কথা বলতে গিয়ে আজকের দিনে একজন নারী সব পারে করতে, যদি সে চায়, যদি সে মনে করে যে ঘর বাইরে দুটোকে সে ব্যালেন্স করে চলবে, তাহলে একটা ছেলের থেকে অনেক বেশি পারবে মেয়েটি। একটা ছেলে বরং বাইরে ঘর ঠিক তো সামলাতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, সবাই পারে না বলবো না, এখন চিন্তাধারা পাল্টাচ্ছে, উন্নত হচ্ছে, কিন্তু আমি বলবো একটা মেয়ে অনেক ভালো করে বাইরে আর ঘর সামলাতে পারে। আমি করেছি, ভোর 5টায় ঘুম থেকে উঠে রান্নাবান্না করে মেয়ের স্কুলের টিফিন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং রেডি করে, নিজের টিফিন রেডি করে অফিস গেছি, 9টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে অফিস গেছি, অফিস থেকে ফিরেছি সন্ধ্যে 7:30 পৌনে 8টায়, এসে রাতের খাবার তাড়াতাড়ি করে মেয়ের পড়াশোনা, তার মধ্যে মেয়ের খাবার দাবার করে সঙ্গে সঙ্গে রাত্রি 11টা থেকে রাত্রি 3টে অবধি বসে মেশিনে সেলাই করেছি, 3টে থেকে 5টা 2 ঘন্টা ঘুমিয়েছি। এরকম লাইফ আমি একদিন দুদিন না, বছরের পর বছর কাটিয়েছি। বিশ্বাস করুন মেয়েরা চাইলে সব পারে করতে। হ্যাঁ, শরীরের উপর তো অত্যধিক চাপ পড়েছে, মানসিক চাপ পড়ছে, এক্ষেত্রে তো মৌ অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। সেসব কিচ্ছু নেই, তার হাজব্যান্ড তাকে জলে ফেলে রেখে কোথাও যাচ্ছে না, এইটুকু কোঅপারেট তো মৌকে করতেই হবে। আমার খুব দেখে মনে হচ্ছিল ওর হাজব্যান্ড খুব অস্বস্তির মধ্যে কথাগুলো বলছে, লজ্জা পাচ্ছে কোথাও। তোমাকে একটা কথা বলি মৌয়া, তুমি যে জায়গায় আজকে বিলং করছো, তুমি চাইলে সবই করতে পারো একা একা, কিচ্ছু। আর তোমাদের তো ওখানে কমিউনিটি আছে, বন্ধুবান্ধবরা আছে, কোনো বিপদে পড়লে তারা নিশ্চয়ই, এবং তোমার হাজব্যান্ডও তো বলছে আমি চাইলেই চলে আসতে পারবো কয়েক ঘন্টার মধ্যে। তো নিজের উপর ভরসা কোনোদিনই হারাতে নেই, কাউকে না, না নিজে না আশপাশে কাউকে এটা ফিল করাতে হয় যে আমি না থাকলে ওই মানুষটা হয়তো বিপদে পড়বে, তাতে তার কাজটাও হ্যাম্পার হয়। তাই বলছি আজকের দিনে যেখানে মেয়েরা মহাকাশ থেকে এতদিন পর সাকসেসফুলি ফিরে আসছে আনন্দের সাথে, গর্বের সাথে, তাই বলি নারীরাই পারি, নারীরা সব পারে করতে। আজকের দিনে কোনো আমি জেন্ডার ইকুয়েশনটাই বিশ্বাস করি, কারণ দেখুন আজকের কোনো কাজ যেমন ছেলেদের নয় তেমন মেয়েদেরও নয়, প্রত্যেকটা কাজ প্রমাণ করে দিচ্ছে যে সবাই সবটা করতে পারে। তাই আজকের দিনে সবাইকেই সমানভাবে যোগ্য হতে হবে সব কিছুর, সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়বার জন্য নিজেকে তৈরি হতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে।
আর আপনাদের দেখেই তো আপনার ছেলেমেয়েরা শিখবে যে আমার মা যদি এত লড়াকু হয়, তার ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে সেটা দেখেই বড় হবে। তার ছেলেমেয়েরাও, আমি আমার মেয়েকে বিশ্বাস করুন কোনোদিন আতুপুতু করে বড় করিনি। আমার মেয়ের খুব একটা মানে কি বলবো অভিযোগ আমার কাছে যে আমার মা কখনো আমাকে প্যাম্পারই করে না। আমি আদর করেছি, ভালোবাসি, আমার মেয়ের জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, কিন্তু তার জায়গাটা তাকেই জিতে নিতে হবে, তার জায়গায় লড়াইটা তাকেই করতে হবে, তার হয়ে গিয়ে আমি লড়াই করতে পারবো না। তাই প্রত্যেকের লড়াইটা প্রত্যেকের কাছে তাকে নিজেকেই লড়তে হবে। তাই বলবো মহুয়া, তোমাকে দেখে একটু হতাশ হয়েছি, বাট আমি ভাববো তুমি হয়তো এটা থেকে নিশ্চয়ই নিজেকে সামলে উঠবে এবং নেক্সট যখন তুমি এরকম পরিস্থিতির মধ্যে পড়বে নিজেকে অনেকটা সামলে নিতে পারবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনার যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে, কোথাও মনে হয় যে ব্লগটার মধ্যে আপনাদের কিছু কথা ভালো লেগেছে, ব্লগটা ভালো লেগেছে আপনাদের, তো একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পারলে নিজেদের মধ্যে ব্লগটাকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করবেন। তো চলুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে টাটা।